হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমার আলোচনার বিষয় কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ। এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যারা বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি মেজর অবশ্যই বলতে পারো। এটা হচ্ছে মেজর পেপার 6। ওকে, মেজর পেপার 6-এর অতি গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আজকে পানিপথের প্রথম যুদ্ধ। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং অনলাইনে তোমরা নোটসপত্র সাজেশনস এগুলো নিতে চাইলে, ক্লাস করতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি আমরা যেটা রেখেছি শুধুমাত্র 1199 পুরো 6টা সাবজেক্টের 6 মাসের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। পানিপথের প্রথম যুদ্ধ। দেখো, আমরা প্রত্যেকেই জানি পানিপথের প্রথম যুদ্ধ প্রথমে কার কার মধ্যে হয়েছিল জেনে নেব। দেখো, দিল্লির যে সুলতানি বংশ বা লোদি বংশ, সুলতানি আমলের মধ্যে সর্বশেষ বংশটা যেটা ছিল সেটা কিন্তু লোদি বংশ। আমরা দাস বংশ জানি, খলজি বংশ জানি, তুগলক বংশ জানি, সৈয়দ বংশ জানি এবং সবার শেষে লোদি বংশ। এবার এই লোদি বংশের শেষ সুলতান ছিল ইব্রাহিম লোদি এবং ইব্রাহিম লোদির সঙ্গে কাবুলের অধিপতি যে ছিল মোগল বীর যার নাম ছিল বাবর, অর্থাৎ জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। এদের মধ্যে 1526 খ্রিস্টাব্দে পানিপথের দরবারে এপ্রিল মাসে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে কিন্তু ইব্রাহিম লোদি হেরে যায় এবং যে বাবর যে ছিল, অর্থাৎ যে মঙ্গল বীর বা মুঘল যে সাম্রাজ্যের যে শাসক ছিল বা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যে ছিল তিনি কিন্তু বাবর, সেই বাবর কিন্তু জয়লাভ করেছিল এবং দিল্লি ও আগ্রা দখল করে কিন্তু ভারতে মোগল শাসনের কিন্তু সূচনা করেছিল বা প্রতিষ্ঠা করেছিল আমরা বলতে পারি। তাহলে 1526 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে দিল্লির সুলতানি আমলের সর্বশেষ বংশ যে ছিল লোদি বংশ, সেই লোদি বংশের শেষ সুলতান ছিল ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদির সঙ্গে মঙ্গল বীর বাবরের সঙ্গে অর্থাৎ জাহিরউদ্দিন মোহাম্মদ বাবরের সঙ্গে পানিপথের প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তা পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত এবং এই যে দীর্ঘ সংগ্রাম, এই দীর্ঘ সংগ্রামে কিন্তু বাবর জয়লাভ করেছিল এবং লোদি বংশের যে শেষ অধিপতি যিনি ছিলেন ইব্রাহিম লোদি তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। বাবরের সৈন্য সংখ্যা খুব সামান্য ছিল কিন্তু ইব্রাহিম লোদির প্রচুর সৈন্য সংখ্যা ছিল, তারপরেও খুব সুন্দর রণকৌশল ব্যবহার করেছিলেন বাবর, যার কারণে কিন্তু বাবর কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছিলেন। ওকে, এই প্রশ্নটা আসলে তোমাদের 3 মার্কসের জন্য আসতে পারে, আমি আরও ডিটেলসে আলোচনা করব। দেখো, এবার পানিপথের প্রথম যুদ্ধে বাবর কেন জিতলো? আমি কি বললাম তোমাদের যে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জেতার পেছনে অনেক রিজন আছে। তার কারণ উন্নত রণকৌশল। দেখবা সবসময় কিন্তু গায়ের জোর কাজে লাগে না, কোথাও কোথাও টেকনিকও কাজে লাগে। আমার গায়ের জোর হয়তো বেশি নেই কিন্তু আবার টেকনিক প্রচুর, তাহলে আমি কিন্তু জীবনে সাফল্য লাভ করতে পারবো। কিন্তু আমার গায়ের জোর প্রবল আছে কিন্তু আমার টেকনিক নেই, তাহলে কিন্তু আমি কখনোই সাফল্য অর্জন করতে পারবো না। তাহলে কিন্তু রাজমিস্ত্রির লেবারই করতে হবে, অর্থাৎ পরিশ্রমের কাজগুলো তোমাকে করতে হবে, সেটাও প্রয়োজন। আমি কোনো পেশাকে ছোট করে দেখছি না, কিন্তু আমি বলছি জাস্ট তাহলে যখন তোমার দেখবা যে রাজমিস্ত্রির লেবারগুলো কিছু কিছু লেবার আছে যারা সারা জীবন লেবারই করে যাচ্ছে, ওরা মিস্ত্রি হতে পারছে না। কিছু কিছু আমি দেখেছি যে আমাদের সেন্টার যখন তৈরি হচ্ছিল সেই তৈরি হওয়ার সময় আমরা দেখেছি। কেন দেখেছি? কারণ তাদের ওই যে মিস্ত্রি হওয়ার বুদ্ধিটা, মাপঝোঁকের যে ব্যাপারটা সেটা কিন্তু নেই। তাহলে ওই মাপঝোঁক করতে গেলে একটা টেকনিকের ইউজ করতে হয়। তো বাবর কিন্তু খুব সুন্দরভাবে টেকনিক ইউজ করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধে। দেখে নেই কী আছে। দেখো, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের প্রধান কারণই ছিল তার উন্নত রণকৌশল এবং তৎকালীন পরিপ্রেক্ষিতে সর্বোন্নত অস্ত্রশস্ত্রের ব্যবহার। তাহলে সেই সময় দাঁড়িয়ে এত সুন্দর অস্ত্রশস্ত্রের ব্যবহার করেছিল বা সর্বোন্নত প্রযুক্তি, বিশেষ করে কামানের ব্যবহার পানিপথের প্রথম যুদ্ধে হয়েছিল এবং বাবরই কিন্তু সেটা করেছিলেন। ঠিক আছে, ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা বাবরের চেয়ে অনেক বেশি ছিল আমি বললাম, কিন্তু এই সৈন্য দলে না ছিল কোনো শৃঙ্খলা, না ছিল যুদ্ধ জয়ের প্রচণ্ড মানসিকতা। তাহলে দেখবা যে একটা কথা আছে, ইয়েস আই ক্যান ডু ইট। হ্যাঁ, আমি এটা করতে পারি, আমার দ্বারা এটা সম্ভব, তবেই তুমি করতে পারবা। আর যদি তুমি ভাবো যে না এটা আমার দ্বারা পসিবল না, আমি এটা করতে পারবো না, তাহলে তুমি কোনোদিনও সেটা করতে পারবে না। তাহলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে পেশেন্স, ধৈর্য এবং সঠিক ডিসিশন নেওয়াটা লাইফের খুব প্রয়োজন, তাহলেই কিন্তু তুমি জীবনে সফল হতে পারবা, আদারওয়াইজ সফল হতে পারবা না। কি বলছে তাদের যুদ্ধ কৌশল, এটা কৌশল হবে, হ্যাঁ কৌশলও ছিল সেকেলে। সেকেলে মানে কি, এই সেই মানধাত্তার আমলের বা ব্রিটিশ আমলের সেই যুদ্ধ কৌশল, অর্থাৎ কি প্রাচীনকালে মানুষ যেরকমভাবে যুদ্ধ কৌশল অবলম্বন করতো সেই যুদ্ধ কৌশলে কিন্তু হবে না। যত দিন যাবে তত কিন্তু আপডেট হতে হবে তোমাকে। যদি আপডেট না হও সময়ের সাথে সাথে তাহলে কিন্তু জীবনেও কোনোদিনও তুমি উন্নতি করতে পারবে না। তো বলছে বাবরের সৈন্য সংখ্যা বা সৈন্যাধিপত্য যেমন নিখুঁত ছিল তেমনই কিন্তু তার সৈনিকদের ব্যক্তিগত বীরত্বও ছিল তুলনাহীন। কামানের ব্যবহার
শিখিয়ে বাবর তাদের দক্ষতাকে আরও বাড়িয়ে দিয়েছিল। দেখো বেসিক্যালি সবার ক্ষেত্রে আমাদের দক্ষতা বা স্কিল কখন ডেভেলপমেন্ট হবে, যখন আমরা সেই স্কিলটা নিয়ে আগাবো। যেমন প্রথমত তোমাদের এখন আমরা স্মার্ট বোর্ডের থ্রুতে পড়াচ্ছি, একটা সময় হোয়াইট বোর্ডে আমরা লিখে পড়াতাম, কিন্তু এখন আমরা স্মার্ট বোর্ডে স্মার্ট ওয়ার্ক করছি। তাহলে এই কাজটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার থাকলেও এই কাজটার মাধ্যমে তোমরা অ্যাকুরেসিভাবে সমস্ত কিছু জিনিসগুলো বুঝতে পারছো। আমাদের বিভিন্ন স্যার ম্যামরা যে তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছেন সেগুলো তোমরা ইজিলি খুব ভালোভাবে ক্লাসগুলো করছো, এবং তোমাদের যে কমেন্টসগুলো আসে সেগুলো সত্যি আমাদের আরও অনুপ্রেরণা জাগিয়ে তোলে যে আরও ভালোভাবে পরিশ্রম করার জন্য। তাহলে আজকে আমরা কিন্তু টেকনিক ইউজ করছি এই জায়গায়। আমরা কিন্তু যে ওই গবেটের মতো আমরা কিন্তু সময় নষ্ট করে মানে কোনো কারণবশত যে তোমাদের সময়টাকে ওয়েস্ট করছি এমনটা কিন্তু নয়। প্রতিটা ক্লাসে কিন্তু দুর্দান্ত হচ্ছে, খুব ভালো হচ্ছে। তোমরাই কমেন্ট করে সেটা বলছো যে আগের তুলনায় স্যার ক্লাসগুলো খুব ভালো লাগছে। যাই হোক, বস্তুত এই যুদ্ধে বাবরের সাফল্যের অন্যতম প্রধান কারণ ছিল এই কামানের ব্যবহার। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে ভারতে যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার পানিপথের প্রথম যুদ্ধ থেকেই শুরু হয়েছিল। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ থেকেই কিন্তু সবার প্রথম শুরু হয়েছিল এই কামানের ব্যবহার। এবং আমি আরেকটা কথা প্রসঙ্গক্রমে বলে রাখি, তারপরে গুরুত্বটা আলোচনা করছি। দেখো বাবর কি করছিল, যখন যুদ্ধ হয়েছিল না ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে, বাবর কিন্তু সামনের দিকে কি দিয়েছিল, পশুদেরকে ঠেলে দিয়েছিল এবং সৈন্যগুলো পিছনে পিছনে লুকিয়ে গিয়েছিল। এবার ইব্রাহিম লোদি বুঝে উঠতে পারেনি যে সৈন্য কোথায়, এই পশুগুলো কি করে এলো। তারপরে কিন্তু ওই মাঝখানে ঢুকে যে বাবর কিন্তু ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা, অর্থাৎ বাবরের যে সৈন্য সংখ্যা খুব স্ট্রং ছিল, যার জন্য কিন্তু ওই ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা কিন্তু এর মধ্যে পেরে ওঠেনি। বোঝা গেল? আচ্ছা, এইবার পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব দেখো কি বলেছে। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্বের মধ্যে আমরা জেনে নেব কি বলেছে। ওকে, দেখো বলছে বাবর 1526 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির পাঠান সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত ও নিহত করেছিল, দিল্লি ও আগ্রা দখল করেছিল। তাহলে এর হচ্ছে দুটো গুরুত্ব আমি প্রথমে বলে রাখি। যদি কাকে হারাইছিল, ইব্রাহিম লোদিকে, তাহলে সুলতানি বংশের শেষ হয়ে গেল, তাহলে এটা একটা বিশাল গুরুত্ব। আর একটা নতুন বংশের প্রতিষ্ঠা হলো, কারণ বাবর ছিল মোগল সম্রাট, যেহেতু বাবর কি করেছিল, দিল্লির দরবারে মুঘল রাজবংশের প্রতিষ্ঠা করেছিল। তাহলে এই দুটো তো ইম্পর্টেন্ট গেলই। তো কি বলছে, এই বিজয় ভারত ইতিহাসে এক গৌরবময়, এটা হবে গৌরবময়, হ্যাঁ গৌরবময় অধ্যায়ের সূচনা করেছিল। সুলতানি যুগ শেষ হয়ে এদেশের ইতিহাসে আত্মপ্রকাশ করেছিল এক বাদশাহী আমল। এ কথা ঠিক যে এই যুদ্ধ জয়ের ফলে সমগ্র উত্তর ভারত বাবরের পদানত কিন্তু হয়নি। আফগান শক্তি অথবা রাজপুত শক্তি তখনও বেশ প্রবল ছিল এবং তারাও ভারতে একচ্ছত্র প্রাধান্য স্থাপনের স্বপ্ন দেখেছিল। সুতরাং পানিপথের যুদ্ধ বাবরের জয় ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপনের প্রথম পদক্ষেপ হিসাবেই কিন্তু বিবেচনা করা উচিত। তো আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো, যেটা তোমাদের 3 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি ইম্পর্টেন্স অফ ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, এখানে বাবর কেন এটা সাফল্য লাভ করেছিল সেটাও করিয়ে দিলাম, এবং পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল সেটাও তোমাদের বলে দিলাম এই একটা ছোট্ট ক্লাসের মধ্যে দিয়ে। তো স্টুডেন্টস, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তোমাদের রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবে, তাদেরকেও বলবে যে আমাদের সেন্টারে জয়েন করার কথা, যুক্ত হওয়ার কথা এবং সাবস্ক্রাইব করার কথা। অবশ্যই আমাদের নাম্বারটা সেভ করে রাখো। তোমাদের যদি কখনো মনে হয় কোনো অসুবিধায় তোমরা পড়েছো, আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।